আসসালামু আলাইকুম স্টুডেন্টরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো। রাফসান্স টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের নিম গাছ গল্পটি আজকে আমরা পড়াবো এবং এখান থেকে বোর্ড পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে, কি কি ছোট প্রশ্ন আসতে পারে, কি কি এমসিকিউ আসতে পারে, কি কি এক কথায় উত্তর আসতে পারে এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো কোন কোন লাইন থেকে হবে এবং সৃজনশীল প্রশ্নগুলো এখান থেকে কীভাবে আসবে, এই গল্পের মূল কথা কি, সার কথা কি, সমস্ত বিষয় নিয়ে আজকে তোমাদের আমি আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, নিম গাছ গল্পটি লিখেছেন কিন্তু বনফুল। আর একটা কথা, সেটা হচ্ছে তোমরা যখনই কোনো গল্প বা কবিতা পড়বে তখনই কিন্তু সেটার লেখক পরিচিতিটা পড়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ প্রতি বছর এসএসসি পরীক্ষায় এই লেখক পরিচিতি থেকে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন, এমনকি তার বেশি অনেক প্রশ্ন থাকে, ঠিক আছে, শুধু লেখক পরিচিতি থেকে। তাহলে লেখক পরিচিতিটা আমাদের অবশ্যই লাগবে। তাহলে চলো শুরু করা যাক। লেখক পরিচিতি। প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, অর্থাৎ বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। এটা 1 নম্বর একটা প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নটা তোমার স্কুলের পরীক্ষা সহ তোমার বোর্ড পরীক্ষায় অবশ্যই আসে। সে বনফুলের প্রকৃত নাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে 1899 সালে 19 জুলাই তিনি জন্মগ্রহণ করেন। তাহলে যদি প্রশ্ন আসে বনফুল কোন গ্রামে জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু আমাদের উত্তর শুধু মনিহার গ্রাম হবে না, বরং আমাদের উত্তর হবে বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রাম। কত সালে জন্মগ্রহণ করে? 1899 সালের 19 জুলাই জন্মগ্রহণ করে। বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক্স। তাহলে বনফুল কোন বিদ্যালয় বা কোথা থেকে ম্যাট্রিক্স পাশ করেন? বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক্স পাশ করেন এবং হাজিরবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে আইএসসি এবং পটনা মেডিকেল কলেজ থেকে এমবি পাশ করেন। তাহলে বনফুল কোন কলেজ থেকে এমবি পাশ করেন? পটনা মেডিকেল কলেজ থেকে এমবি পাশ করেন। মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু হয়। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে বনফুলের কর্মজীবন কোনটির মাধ্যমে শুরু হয়? তাহলে কি মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে, বা বনফুল কর্মজীবনের প্রথম ধাপ কী ছিল? মেডিকেল অফিসার পদে চাকরি। আচ্ছা, 1918 সালের শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ করে। তিনি কত সালে সাহিত্য অঙ্গনে প্রবেশ করে? 1918 সালে সাহিত্য অঙ্গনে প্রবেশ করে। কিসের মাধ্যমে বা কি লিখে তিনি সাহিত্য অঙ্গনে প্রবেশ করে? ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তিনি সাহিত্য অঙ্গনে প্রবেশ করে। প্যারোডি কবিতা ও লিখে তিনি সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন। প্রবাসী পত্রিকায় তিনি 1 পাতা 8 পাতার গল্প লিখতেন। এটা ইম্পর্টেন্ট না। গল্পগুলো আকারে ক্ষুদ্র অথচ বক্তব্য তাৎপর্যপূর্ণ। তার উল্লেখযোগ্য গ্রন্থ, এই যে উল্লেখযোগ্য গ্রন্থ, তোমরা বনফুলের একটা অথবা 2টা উল্লেখযোগ্য গ্রন্থ সবসময় মুখস্থ করে রাখবে। এটা অনেক অনেক ক্ষেত্রে কাজে লাগে, এমনকি আমার চাকরির পরীক্ষাও কাজে লাগে। তাহলে কি উল্লেখযোগ্য? বিন্দু বিসর্গ, বহুল্য, বনফুলের আরও গল্প, বনফুলের গল্প, বাস্তব জীবনে ও তার জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান তার গল্প উপাদানে নিপুণভাবে প্রকাশিত হয়েছে। বনফুলের উল্লেখযোগ্য উপন্যাস হলো তৃণখণ্ড, দৈরথ ইত্যাদি। কিছুক্ষণও আছে, জঙ্গমও আছে। বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। 1979 সালের 9 ফেব্রুয়ারি বনফুল কলকাতায় মৃত্যুবরণ করে। তাহলে প্রশ্নটা হবে বনফুল কোথায় মৃত্যুবরণ করে? বনফুল কলকাতায় মৃত্যুবরণ করে। তাহলে দেখো, আমরা এই লেখক পরিচিতি থেকে কত প্রশ্ন পেলাম, তুমি একবার চিন্তা করো তো। লেখক পরিচিতি থেকে কি কি প্রশ্ন আসতে পারে? এখানে লেখক পরিচিতি থেকে বনফুলের প্রকৃত নাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। আই থিঙ্ক এটা এসএসসি 24-এ না, এটা হচ্ছে এসএসসি 24-এ এসেছে। হ্যাঁ, এসেছে 24-এ, আবার রাজশাহী বোর্ডে। আবার হচ্ছে বনফুল কোথায় জন্মগ্রহণ করে? বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে। এটা হচ্ছে এসএসসি 21-এ এসেছে চট্টগ্রাম বোর্ডে, ঠিক আছে। এইরকম করে
অনেক প্রশ্ন আসতে পারে, যেমন বনফুল কোথায় মৃত্যুবরণ করে? বনফুল কলকাতায় মৃত্যুবরণ করে। ঠিক আছে, এই প্রশ্নটাও এসএসসি পরীক্ষায় আসছে। বনফুল কিন্তু কত সালে সাহিত্য অঙ্গনে প্রবেশ করে? 1918 সালে সাহিত্য অঙ্গনে প্রবেশ করে। তাহলে চলো আমরা কবিতায় ফিরে যাই। কবিতা। ছালকেও ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। তাহলে প্রশ্ন আসবে এখান থেকে, বনফুল কবিতায় কি সিদ্ধ করার কথা বলা হয়েছে? নিম গাছের ছাল সিদ্ধ করার কথা বলা হয়েছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। তাহলে প্রশ্ন আসতে পারে এখান থেকে এরকম যে বনফুল কবিতায় কি শিলে পিষছে? নিম গাছের পাতাগুলো শিলে পিষছে, বা কি শিলে পিষার কথা বলা হয়েছে? নিম গাছের পাতাগুলো শিলে পিষার কথা বলা হয়েছে। কেউ বা ভাসছে গরম তেলে, খোসধাত হাতা চুলকানিতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহা ওষুধ। এই লাইন থেকে তোমার বোর্ডে এবং স্কুলে অবশ্যই প্রশ্ন হয়ে থাকবে। এটিকে ম্যাজিক লাইনও বলতে পারো, কারণ এটি থেকে তোমার অনুধাবনমূলক প্রশ্ন হবে যে চর্মরোগের অব্যর্থ মহা ওষুধ কি? নিম গাছ। নিম গাছ কিন্তু চর্মরোগের অব্যর্থ মহা ওষুধ। বা 2 মার্কের প্রশ্ন হতে পারে, কিভাবে হতে পারে? যেমন নিম গাছকে চর্মরোগের অব্যর্থ মহা ওষুধ বলা হয় কেন? ঠিক আছে। কচি পাতাগুলো খায় অনেকে, এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের ভারী উপকারী। কোনটি যকৃতের ভারী উপকারী? নিম গাছের পাতা যকৃতের ভারী উপকারী। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। কবিরাজরা কিসের প্রশংসায় পঞ্চমুখ? কবিরাজরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ। এই প্রশ্ন অনেক আসে। বাড়ির পাশে গজালে কারা খুশি হয়? বিজ্ঞরা খুশি হয়। তাহলে নিম গাছ বাড়ির কাছে বা বাড়ির পাশে গজালে কারা খুশি হয়? বিজ্ঞরা খুশি হয়। বলে নিমের হাওয়া ভালো, থাক, কেটো না। কেটো না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে এদিকে সেদিকে, শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন লোক এলো। বলো তো লোকটিকে? লোকটি কিন্তু কবি। ঠিক আছে। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। কে মুগ্ধ দৃষ্টিতে নিম গাছের দিকে চেয়ে রইল? কবি। ছাল তুলল না, পাতা ছিঁড়ল না, ডাল ভাঙল না, মুগ্ধ দৃষ্টিতে চেয়েই রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি। নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে, বা খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেলেন। কবিরাজ নয়, কবি। নিম গাছের ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারল না। মাটির ভেতরে শিকড় অনেক দূরে চলে গেছে। মাটির ভেতরে শিকড় কোথায় চলে গেছে? অনেক দূরে চলে গেছে। বা নিম গাছ কবিতায় কি অনেক দূরে যাওয়ার কথা বলা হয়েছে? শিকড় অনেক দূরে চলে যাওয়ার কথা বলা হয়েছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপে দাঁড়িয়ে রইল সে। তাহলে এখান থেকে প্রশ্ন হবে, কে বা নিম গাছ কবিতায় কে বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল? নিম গাছ নিজেই। ওদের বাড়ির নিপুণা, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। তাহলে এই যে এটা কিন্তু একটা ম্যাজিক বাক্য। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে যে নিম গাছ গল্পের ম্যাজিক বাক্যটা কি? তাহলে আমাদের উত্তরটা কী হবে? গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা। এটা হচ্ছে একটা ম্যাজিক বাক্য। ম্যাজিক বাক্য কেন? ম্যাজিক বাক্য হলো এই পুরো এক লাইনটা দিয়ে পুরো কবিতার সামারিটা, সার কথাটা পাল্টে দেওয়া হয়েছে। এই বনফুল কবিতাটা কিন্তু আমাদের দেশের মহিলাদেরকে নিয়ে বলা হয়েছে। আমাদের দেশের যে বিবাহিত মহিলারা রয়েছে তাদেরকে কিন্তু আমরা যথোপযুক্ত সম্মান দিতে পারি না। তারা আমাদের পরিবারের কত খেয়াল রাখে দেখো, কিন্তু দেখো আমরা কিন্তু তাদের যথাযথ সম্মান দিতে পারি না। এটাই কবি বুঝিয়েছেন। ঠিক আছে, এখন তোমরা শব্দ অর্থ টিকা পড়ে নেবে। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সাল। ঠিক আছে, সাল কবিরাজ, সাল কবিরাজ, আর হচ্ছে অব্যর্থ, আর হচ্ছে হ্যাঁ পাঠ পরিচিতি। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্ভুক্ত। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। এবং তোমরা সৃজনশীলের জন্য বলো যে ভাইয়া সৃজনশীলে ভালো করব কিভাবে? আমি তোমাদের সাজেস্ট করব তোমরা পাঠ পরিচিতিটা খুব ভালো করে পড়বে। ঠিক আছে, পাঠ পরিচিতিটা ভালো করে পড়লে তোমরা সৃজনশীল এই পাঠ পরিচিতি থেকে লিখতে পারবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর তোমাদের আবার বলতেছি, তুমি এই ম্যাজিক লাইনটা, ঠিক আছে, ম্যাজিক লাইন থেকে কিন্তু আমাদের সৃজনশীল আসে।
ঠিক আছে, ম্যাজিক লাইনটা ভালো করে বুঝবে। তাহলে আজকে এখানেই শেষ করি। তো আমাদের এই ইউটিউব চ্যানেল রাফসান্স টিউটোরিয়ালে নবম দশম শ্রেণীর সমস্ত ক্লাস দেওয়া হবে। তোমরা এখান থেকে ফ্রি সব ক্লাস করতে পারবে। তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম।